হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। মাতৃদুগ্ধ পান কমায় দুর্বল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের তদন্ত শুরু। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি, কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামায়াত আমির। গাজীপুরে স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরেই খুন, ধারণা পুলিশের। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরও 5 মন্ত্রীর শপথ। প্রবাসী সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 9 শিশু। হাসপাতালে ভর্তি 1435 জন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। টিকা কার্যক্রম শেষ হওয়ার মাসখানেকের মধ্যে হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা চিকিৎসকের। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। 2 মাসেও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে কাতরাচ্ছে শত শত আক্রান্ত শিশু। সেবায় ব্যস্ত মা বাবা ও স্বজনরা। হাসপাতালের প্রতিটি বেডেই শিশুদের আহাজারি, কান্না। প্রতিদিনই বাড়ছে রোগী, তবে কেউ কেউ সুস্থ হয়ে বাড়িও ফিরছে। প্রথমে ঠান্ডা কাশি আছিল, পরে গায়ে যে বিচির মতো উঠছে। হাসপাতালে নেওয়ার পর নিউমোনিয়া ধরা পড়ছে। ঠান্ডাটা একটু বেশি, তাই ওরা অক্সিজেন দিছে, গ্যাস দিছে। অনেক বাচ্চা আসে তো এর জন্য রাখা হয় না, কারণ তাদের কাছ থেকে জীবাণু ছড়াইতে পারে এর জন্য। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বলছেন, বিভিন্ন হাসপাতালের রেফার করা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। যেসব বাচ্চার হামের পাশাপাশি শরীরে অন্য জটিলতা আছে, তাদের বিশেষায়িত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর হাসপাতাল এবং ক্লিনিক সমূহ থেকে আমার এখানে রোগী রেফার্ড হয়ে চলে আসতেছে। যে ধরনের বাচ্চাগুলা হাম আছে এবং সাথে তার অন্য আর একটা বা 2টা অসুখ আছে বা কোনো একটা ডিজিজে সে সাফার করছে, এই ধরনের কমপ্লিকেটেড বাচ্চাগুলাকে যে কোনো ধরনের টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতালে বাচ্চাকে চিকিৎসা দিলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। হামের ভ্যাকসিন মোটামুটি আমাদের 95%-এর উপরে বেশি কাভারেজ হয়ে যাবে। তখন থেকে ডেফিনেটলি আমরা আশা করি যে হামের প্রকোপটা অনেকখানি কমে আসবে। সুস্থ শিশুদের হাসপাতালে না নিয়ে আসার পরামর্শও দেন তিনি। দিন দিন বেড়েই চলেছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে কিটের স্বল্পতা, যার জন্য শঙ্কা তৈরি হচ্ছে কবে পরিত্রাণ পাবে শিশু ও রোগীর স্বজনরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশে নবজাতককে মায়ের দুধ পান করানোর হার কমেছে 51%, যার প্রভাব পড়ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতায়। হামের মৃত্যু বাড়ার পেছনে এটিও একটি কারণ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সচিব জানান, অন্তর্বর্তী সরকারের আমলে টিকা সংগ্রহের গাফিলতির অভিযোগের বিষয়ে শুরু হয়েছে তদন্ত। সারা দেশে এখন হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ও মৃত্যুর তথ্য আসছে প্রতিদিনই। শিশুদের নিয়ে উৎকণ্ঠায় বাবা মায়েরা। এমন প্রেক্ষাপটে শনিবার হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। এতে অংশ নেন দেশের খ্যাতিমান চিকিৎসক, গবেষকরা জানান, 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তারা জানান, দেশে নবজাতককে বুকের দুধ পান করানোর হার কমেছে প্রায় অর্ধেক। এছাড়া গর্ভবতী মায়ের অপুষ্টির পাশাপাশি রয়েছে শিশুদের পুষ্টিকর খাবারের অভাবও, যার প্রভাব পড়েছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতায়। 51% ব্রেস্ট ফিডিং, এবং ইভেন এটা আমাদের শুধু শহরের মাদের মধ্যে না, শহর গ্রাম প্রত্যেকটা মারাই। প্রায় 51% এখন সিজারিয়ান সেকশন হচ্ছে। তো সিজারিয়ান সেকশন যখন হয়, মায়ের ব্যথা থাকে, মা কিন্তু জন্মের পর ঠিক ওভাবে ব্রেস্ট মিল্কটা প্রডিউস করতে পারে না, সেটা একটা ব্যারিয়ার। ন্যূনতম খাদ্য বৈচিত্র্য যেটুক
দরকার ন্যূনতম সেইটুক মাত্র 35% শিশু পায়, আর বাকি যারা থাকছে 65% তারা সেটুকু খাদ্যবৈচিত্র্য পাচ্ছে না। হামের চিকিৎসায় একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, শুধু টিকা নয়, খুঁজতে হবে স্থায়ী সমাধানের পথ। কিছু গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা হলো যে ন্যাশনাল একটা গাইডলাইন আমরা তৈরি করতে পারতাম, ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ মিজলস। এই গাইডলাইনটা যদি থাকতো তাহলে অনেক রোগী আমাদের ওখানেই ম্যানেজ হইতো। আইসোলেশনের জন্য আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই, কারণ আমরা তো স্বীকারই করছি না এটা মহামারী। আলোচনায় বারবার উঠে আসে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা নিয়ে গাফিলতির কথা। স্বাস্থ্য সচিব জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কেন এই টিকার দেওয়া বন্ধ থাকলো, ওই সময় দায়িত্বে কারা ছিলেন, কাদের ভুল সিদ্ধান্তের জন্য এটা হলো, যদি তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া না হয় এবং তাদের যদি দায় না নেন তারা, তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। তদন্ত হবে, এটা আমাদের উপরে আস্থা রাখেন, আমরা কাজ করছি। তদন্তে উঠে আসবে, দেখবেন কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে। হামের প্রকোপ মোকাবিলায় সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নাজমুস্তালেহি। সময় সংবাদ, ঢাকা। জনরায় পাওয়া বিএনপির ম্যানিফেস্টো এখন জনগণের। এবার যুদ্ধ প্রতিশ্রুতি পূরণের। অঙ্গীকার বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার দল ও 3 অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপির মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3 অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। দিনব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্র ওয়াকিবুল ইসলামের তৈরি করা গাড়ি দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরিদর্শন কার্যক্রম হয়। এ সময় প্রধানমন্ত্রী বাহনটিতে উঠে তার কার্যালয় এলাকা ঘুরে দেখেন। বাহনটি দেখার পর প্রতিবন্ধীদের জন্য আন্তরিকভাবে কাজ করার কথা জানান সরকার প্রধান। আরও স্বল্প খরচে নিরাপদ ও উন্নত মানের যানবাহন তৈরি করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। রাজধানীতে কূটনৈতিক সংলাপে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে জাপান সফর শেষে ঢাকায় ফিরে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও। বর্তমান সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হবে এ বিষয়ে এখনও আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে এনসিপির সংলাপে এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
Your continued engagement with Bangladesh. সংস্কার প্রশ্নে বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন নাহিদ ইসলাম। বলেন, বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য করছে সরকারি দল। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এদিকে 7 দিনের জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শাহজালাল বিমানবন্দরে তিনি জানান, দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন চায়। এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা পর্যবেক্ষণ করছে বিরোধী দল বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। সীমান্তে পুশ ইন নিয়েও বিরোধী দল পর্যবেক্ষণ করছে বলেও এ সময় জানান ডক্টর শফিকুর রহমান। পুশ ইনের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আবারও সীমান্তে ঝরল বাংলাদেশের প্রাণ। বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন 2 জন। এদিকে লালমনিরহাটে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নিরাপত্তা টহল জোরদার করেছে বিজিবি। কলেজ ছাত্র মোহাম্মদ মোরসালিনের বাড়িতে কান্নার রোল। সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে তার। আমার ছেলেরে তাড়াতাড়ি জানে আমার ভাতিজাও ভালো আছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর জবর আচার ব্যবহার মানুষের লোকে করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার মাধ্যমে যেন এটা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার চাই। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে কসবা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন মোরসালিন সহ কয়েকজন যুবক। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন মোরসালিন ও নবীর হোসেন। এ ঘটনায় আহত 2 যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত 2 জনের মরদেহ 18 ঘন্টা পর বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এদিকে লালমনিরহাট সীমান্তে পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সময় অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন। মিরন আহমেদ, সময় সংবাদ। জাতীয় স্বার্থ রক্ষা করে উন্নয়নে অগ্রাধিকার দেয়াই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার বিকেলে গুলশানের একটি হোটেলে আলোচনায় তিনি বলেন, মূল নীতি হবে বাংলাদেশ ফার্স্ট। তবে এর অর্থ কোনো ধরনের বিচ্ছিন্নতা নয়, বরং বিশ্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে দেশের স্বার্থকে এগিয়ে নেওয়া। গত প্রায় 2 দশকে দেশ একটি নির্দিষ্ট রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, যার কারণে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে। Our foreign policy is based on the aspirations of putting Bangladesh first. Does not mean isolating Bangladesh, prioritizing the national interest and development of the country. We will not be a football between China and India. We can be a referee now and then, but we will not be a football. We can be a referee now and then to ensure that, in terms of as a neutral friend. মাদারীপুরে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গ্রামের বাড়ি তার মরদেহ পৌঁছালে স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। এর আগে শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। জুলাই মাসে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাওয়া মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। তার আগে ঠিকই ফিরল, তবে লাশ হয়ে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিকেলে বৃষ্টির নিজ গ্রাম মাদারীপুর সদরের চর গোবিন্দপুরে লাশ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন পাড়া প্রতিবেশী ও ছোটবেলার খেলার সাথীরাও। বাদ আসর জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বৃষ্টিকে। নির্দোষ বোনরে গেছে পড়তে, সেইখানে যে মারছে, তো সেই ক্ষেত্রে আমাদের সরকার এটা তো একটা পদক্ষেপ নেওয়া উচিত। দূরে যায় যদি এরকম দুর্ঘটনা ঘটে, তো এটা তো আমরা মাইনা নিতে পারি না। আমাদেরকে ছেড়ে একদম চিরতরে চলে যাবে, এটা আসলে আমাদের
চিন্তার বাইরে ছিল। শনিবার সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির খণ্ডিত মরদেহ পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও সহপাঠী জামিল আহমেদ লিমনকে গত 16 এপ্রিল খুন করে এক মার্কিন নাগরিক। 8 দিন পর লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। 30 এপ্রিল উদ্ধার করা হয় বৃষ্টিরও খণ্ডিত লাশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। গাজীপুরের স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফোরকান মিয়া হত্যাকাণ্ডের খবর ফোন করে ছোট ভাইয়ের স্ত্রীকে জানিয়ে পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে। বাড়িতে ঢুকেই হতভাগ সবাই। দেখতে পান 3 শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে, আর মা শারমিন আক্তারের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে। অন্যদিকে শারমিনের ভাই রসুলের মরদেহ বিছানার উপর। স্বজনরা জানান, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া নেয়। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে 5 জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। স্ত্রীর বিরুদ্ধে থানায় এর আগে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল অভিযুক্ত ফোরকান হোসেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিল সে। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। একই পরিবহনের চলন্ত 2 বাসের চালক কথা বলার সময় হারালো নিয়ন্ত্রণ। চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে প্রাণ গেল 4 জনের। আহত 10 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পলাতক চালক হেলপারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। একই পরিবহনের চলন্ত 2 বাস, 2 চালক কথা বলার সময় হারালো নিয়ন্ত্রণ। দুমড়ে মুচড়ে প্রাণ গেল 4 জনের, আহত আরো 10 জন। স্থানীয়রা জানান, মার্সা পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার যাচ্ছিল একই কোম্পানির আরেকটি বাস। 2 চালক কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের 4 সিজন এলাকায় মুখোমুখি সংঘর্ষে রাস্তার দুপাশে গাড়ি দুটি ছিটকে পড়ে গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক আরো 3 জনকে মৃত ঘোষণা করেন। মার্সা যাবে, মার্সা আসবে, দুটোটা ম্যাচটা যদি অন্য কারো থাকতে তাহলে বলতো এর সাথে প্রতিযোগিতা আছে, সেই জন্য প্রতিযোগিতামূলক নিয়ে এরকম করতেছে। নেশা পানি করে ওরা গাড়ি চালায়, যেতে করে গাড়িটা চলার মধ্যে অ্যাক্সিডেন্টটা করে। আমরা ওই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টটা শুনি, কোন গাড়ি মার্সা গাড়ি না হয়ে আসলাম, কিন্তু মার্সা গাড়ির শব্দটা বেশি আসে, কারণ এগুলো হচ্ছে ওদের গাড়ি চালকদের বেপরোয়ার কারণে। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক ধারণা পুলিশের। পলাতক চালক ও হেলপারকে ধরতে চলছে অভিযান। যার কারণে এবং গাড়িগুলো তারা প্রতিযোগিতামূলক চালায় এবং প্রতিযোগিতার কারণে অনেক সময়ই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। নিহত একজনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, 2 জনের ঝিনাইদহ ও আরেকজন ভোলার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার দখলে নিতে চট্টগ্রামের 4টি পয়েন্টে বহুতল ভবনে অন্তত 25টি কারখানা নিয়ে গার্মেন্টস জোন গড়ে তুলতে চায় বিজিএমইএ। কমপ্লায়েন্স জটিলতা এড়াতে ফ্লোর স্পেসের পাশাপাশি বিদ্যুৎ, জেনারেটর, গ্যাস এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ সব ধরনের সুবিধা থাকবে এসব ভবনে। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানা সংকটে হাতছাড়া হওয়া বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফের দখল করতে চায় চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। সে লক্ষ্যে যুক্ত থাকা গার্মেন্টসকে সচল করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজিএমইএ। পরিকল্পনার অংশ হিসাবে নগরীর মুরাদপুর, বায়েজিদ, বহদ্দারহাট এবং আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে তৈরি করা হবে একাধিক বহুতল ভবন। আর এসব ভবনে থাকবে প্রতিটি ফ্লোরে একটি করে কারখানা। কমপ্লাইড বিল্ডিং করে দেব। ওখানের মধ্যে যেমন আপনি যখন একটা ফ্লোরে থাকেন, আপনার জেনারেটর অনেক কস্টলি থাকে,
এই এক্সপেন্সগুলো কমন থাকবে। প্রতিটি কারখানায় সর্বনিম্ন 600 থেকে সর্বোচ্চ 1000 শ্রমিকের হবে কর্মসংস্থান। চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে দেওয়া এক চিঠিতে বিজিএমইএ নগরীতে প্রতিটি জোনে 3 থেকে 5 একর জায়গা বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছে। বড় বড় যে ব্র্যান্ডগুলির কাজ এরা এখন করতে পারতেছে না, ওই ব্র্যান্ডগুলির কাজ করা এরা করতে পারবে এবং ওই কাজগুলি করলে তাদের ডেফিনেটলি আরও নতুন নতুন উদ্যোক্তাও কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আসার জন্য চেষ্টা করবে। স্বাধীনতা পরবর্তী চট্টগ্রাম থেকেই তৈরি পোশাক রপ্তানি শুরু, কিন্তু নানামুখী সংকটে গত 4 দশকে রপ্তানি 40% থেকে কমে 9% দাঁড়িয়েছে, আর কারখানা কমে গেছে অন্তত 200-র বেশি। চট্টগ্রামে হলো যে এই এক্সপোর্ট বিজনেসের জন্য একান্ত ভাইয়েবল হাব, কেননা সারা পৃথিবীতে বন্দর ঘেঁষে আশেপাশে হয় এই ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে। চট্টগ্রামে 2টি ইপিজেড এবং নগরীর বিভিন্ন স্থানে গার্মেন্টসের কারখানা রয়েছে 400-র বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সম্প্রচার সংশ্লিষ্ট খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার বিকেলে সম্প্রচার প্রযুক্তি পণ্য প্রদর্শনীর সমাপনী দিনে তিনি এই আশ্বাস দেন। মূলধারার গণমাধ্যমের কন্টেন্ট পাইরেসি বন্ধ করে সম্প্রচার খাতকে সুরক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন কোঅপ সভাপতি। প্রযুক্তি খাতে দেশীয় উদ্ভাবন, ডিজিটাল সেবা ও সম্প্রচার খাতকে আরও এগিয়ে নিতে আয়োজন করা হয় সম্প্রচার প্রযুক্তি পণ্যের প্রদর্শনী। এখানে প্রযুক্তি খাতের অনেকগুলা স্টল এসছে, চায়না, ইন্ডিয়া থেকে, বাংলাদেশীয় অনেক উদ্যোক্তা এসছেন। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত 3 দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয় শনিবার। কানেক্টিভিটির প্রযুক্তিতে মোটামুটি সব প্রযুক্তি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের সম্প্রচার সেবা নিশ্চিত করতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজক সংগঠনের। প্রতিষ্ঠিত সরকারকে পেয়েছি, সরকারের কাছে আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলোকে তুলে ধরতে সক্ষম হয়েছি। আইসিটি মিনিস্টার এসেছেন, তাকে আমরা আমাদের যে ব্যবসায়িক অন্তরায় সেই পাইরেসি নিয়ে আমরা কথা বলেছি এবং পাইরেসি বন্ধের ব্যাপারে উনি আমাদের আশ্বস্ত করেছেন। মূলধারার গণমাধ্যমের কন্টেন্ট পাইরেসি বন্ধ করে সম্প্রচার খাতকে সুরক্ষা দিতে সরকারের কাছে দাবি জানান কোঅপ সভাপতি। আমাদের এই মেলার আয়োজনের মূল উদ্দেশ্যই হলো নতুন প্রযুক্তির সাথে আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে পরিচিত করিয়ে দেয়, আধুনিক প্রযুক্তির সাথে নিজেদেরকে কিভাবে খাপ খাইয়ে নেবে এবং সেই প্রযুক্তি গ্রহণ করে গ্রাহকদেরকে কিভাবে উন্নত সেবা প্রদান করবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের মূলত এই আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার ব্যবসায়ীদের সহযোগিতা করবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী। আইপিটিভি, ফাইবার টু দ্য হোম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কন্টেন্টের বৈচিত্র্যতা ও মান বজায় রাখা জরুরি, এবং তৃতীয়ত আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা, যাতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে। এবার এক্সপোতে দেশি বিদেশি 67টি প্রতিষ্ঠান সর্বাধুনিক কেবল টিভি, ব্রডকাস্টিং, যোগাযোগ প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার আইন করে আবাসন খাতে বৈষম্য তৈরি করেছিল, সেই ভুল নীতির ভুক্তভোগী হয়েছেন ক্রেতা, ভবন মালিক ও অনেক রিয়েল এস্টেট কোম্পানি। এমন অভিযোগ করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি ডক্টর আলী আফজাল। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কিউব উচ্ছ্বাস নামে ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিহাব সভাপতি বলেন, এক দেশে এক নীতির পরিবর্তে বিগত সরকার গুটি কয়েক মানুষকে সুবিধা দিতে এলাকা ভেদে রাজধানীতে ভবনের উচ্চতা নির্ধারণ করে দিয়েছিল, যা সম্পূর্ণ অযৌক্তিক। বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ ও সরকারি সেবার দীর্ঘসূত্রিতায় আবাসন খাত ধুঁকছে। এ থেকে উত্তরণে সরকারের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে রিহাব সদস্যদের সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক। এ সময় রিহাবের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাবেক সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আমি দেখব ইলেকশনের পরে দেখা যাচ্ছে কি এই গ্রুপ সেই গ্রুপ, আমি একজন ভোটার। রাষ্ট্রের কিছু নীতি সহায়তার অভাবে অথবা ভুল নীতির কারণে আমাদের অনেক ডেভেলপার সাফার করতেছে। ঢাকা শহরের কোনো কোনো এলাকায় আমাদের রিহাব মেম্বার, আমাদের বন্ধু, আমাদের ডেভেলপার, আমাদের ভাই মালিকের সাথে কন্ট্যাক্ট করেছেন, একজন মালিক আছেন বলে বলতেছে
মালিকের সাথে কন্ট্যাক্ট করেছে G+9। এখন সরকার সাডেনলি আইন করেছে এটা G+4 বেশি দিবে। এখন সমস্যাটা কিন্তু আমাদের না, সমস্যা হচ্ছে রাষ্ট্রের থেকে সাডেনলি একটা আইন করে দিয়েছে, এখন মালিকের সাথে আমার ডেভেলপারের সমস্যা তৈরি হচ্ছে। জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ প্রথমবার অনুসন্ধান চালানো হচ্ছে ৫,৬০০ মিটার গভীরে। ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ কূপে চলছে চ্যালেঞ্জিং এই খনন কাজ। সাফল্য পেলে কূপটি থেকে দিনে মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন ফারুক ভূঁইয়া রবিন। জ্বালানি সন্ধানে আরেকটি ইতিহাস গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর। চীনা প্রতিষ্ঠান সিসিডিসির সহযোগিতায় চলছে ৩৩ কূপে বিপুল কর্মযজ্ঞ। দেশের অন্য সব কূপের তুলনায় এখানকার কার্যক্রম কিছুটা ভিন্ন। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন চলে ২৪০০ থেকে ৪,০০০ মিটার পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জের একটি কূপে সর্বোচ্চ ৪,৯৭৭ মিটার গভীরতায় খনন কাজের নজির রয়েছে। এবার সেই সীমা অতিক্রম করার লক্ষ্য জ্বালানি বিভাগের। ৩৩ কূপে মাটি থেকে ৫,৬০০ মিটার গভীরতায় চলবে অনুসন্ধান কার্যক্রম। হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বর নাগাদ ৩৩ কূপ খনন শেষ করার লক্ষ্য জ্বালানি বিভাগের। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে কূপটিতে 2টি সেফ গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। অনুসন্ধান সফল হলে এখান থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। ৩,৭০০ মিটারের নিচে 4টা জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যাই, তাহলে 2TCF এর মতো আরো রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগের আশা, নতুন কূপে সফলতা এলে কিছুটা হলেও কাটবে সংকট। তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপে যতটা গভীরতায় গিয়ে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম চলছে তা দেশের স্থলভাগে অন্য কোনো কূপের ক্ষেত্রে দেখা যায়নি। বিষয়টি একদিকে যেমন যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক একইভাবে এখান থেকে সফলতা পেলে তা দেশের জ্বালানি খাতের জন্য নতুন মাইল ফলক হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। কৃষিখাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে ডিজেল সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের সুযোগ চান উদ্যোক্তারা। শনিবার বিসিআই আয়োজিত আলোচনায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক গ্যাসের মজুদ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে সবুজ জ্বালানি উৎপাদনেও। গেল ৫ বছরে দেশে জ্বালানি আমদানি বেড়েছে ১৪.৮%। বিপরীতে বাড়েনি অভ্যন্তরীণ সক্ষমতা। দেশে গ্যাসের মজুদ শেষ হবে ২০৩৬ সালের মধ্যে। রাজধানীতে দেশের জ্বালানি ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় এসব তথ্য তুলে ধরেন বক্তারা। জোর দেন জ্বালানি নিরাপত্তায়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, জ্বালানির দাম বাড়ার পাশাপাশি সরবরাহ সংকটে কমছে উৎপাদন। নীতিমালার জটিলতায় নিতে পারছেন না বিকল্প ব্যবস্থাও। এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়িয়ে সবুজ জ্বালানিতে অর্থায়নের সুযোগ চান তারা। প্রাইস বাড়াতে একটা জিনিস, আবার অ্যাভেলেবিলিটি নাই সেটা আবার আরেক জিনিস। তো সেটা সত্যি একটা আমাদের ভাবিয়ে তুলেছে। যেহেতু বিদ্যুৎ আমাদের লাগবে, জ্বালানি আমাদের লাগবে, অতএব ট্রানজিশনের যে প্রক্রিয়া সহজ করা যায়, যেভাবে ট্রানজিশন আমরা যেতে পারবো এবং আমাদের জ্বালানির নিশ্চয়তা হবে, সভারেন হবে এবং আমাদের সিকিউরিটি পাবো এবং আমরা আনইন্টারপ্রেট পাওয়ার পর সেদিকে যেতে হবে। আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর গুরুত্ব উঠে আসে আলোচনায়। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এনার্জি রিয়ালিটি ইজ এ থ্রেট টু ন্যাশনাল সভারেনিটি, তাই না? এটা আমাদের এই যে এনার্জি ট্রানজিশনটা অ্যাকচুয়ালি উইল নট হ্যাপেন। আনসার্টেনিটিটা রিডিউস কিভাবে হবে, নট জাস্ট এ ন্যারো কস্ট ম্যানেজমেন্ট ইস্যু, বাট হাউ ডু ইউ রিডিউস আনসার্টেনিটি। সেখানে এই যে এনার্জি মিক্সের ইস্যু আসছে, সেখানে এই যে সোলার ট্রানজিশনের ইস্যু আসছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, কেবল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোই নয়, মজুদ বাড়াতেও জোর দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট নতুন অনেক উদ্যোগ নিচ্ছে। ফর এক্সাম্পল প্রায় 50 এবং 100 মানে 150 কূপ খনন করার জন্য একটা ক্রাশ প্রোগ্রাম চলমান আছে, যেটা দ্রুততার সাথে হয়তো 1000 MMCFD বৃদ্ধি করার একটা হয়তো উদ্যোগ নেওয়া হয়েছে। বেসিক্যালি এনার্জি যে সিকিউরিটিটা এবং যে আমাদের ক্রাইসিসটা ওভারকাম করার জন্য শুধু আমাদের এক কেন্দ্রিক শুধু ফসিল ফুয়েল দিয়ে হবে না, আবার আমাদের মানে রিনিউয়েবল এনার্জি দিয়ে এই পর্যায়ে সম্ভব না। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার ও বেসরকারি খাতে সমন্বিতভাবে কাজ করার তাগিদ উঠে আসে আলোচনায়। $20 বিলিয়ন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
বিচারকদের নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেয়াই প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন মন্ত্রী। দেশে বিচারিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত জ্ঞান এবং কর্মক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে থাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট। শনিবার অতিরিক্ত জজ, দায়রা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন 39 কর্মকর্তা। দায়িত্ববোধের জায়গা থেকে চিন্তা চেতনায় স্বাধীন থেকে বিচারকদের ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান আইনমন্ত্রী। আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুন। ফাইন্যান্সিয়াল করাপশন দিনের পর দিন করবেন, আমরা ঘুমিয়ে থাকব, সেটা যেমন আমরা ঘুমিয়ে থাকব না। ইন্টেলেকচুয়াল করাপশনের ব্যাপারেও আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। সেটা যদি আমরা না পারি, আইনের শাসন, মানবাধিকার, সেগুলো সবই ব্যর্থ হবে। প্রধান বিচারপতির বাসভবন সহ বিচার বিভাগের প্রতিটি প্রতিষ্ঠান যেন ক্ষোভ বা নেতিবাচক পরিস্থিতির কেন্দ্র না হয় জানিয়ে মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতা শক্তিশালী করা জরুরি। আমরা জুডিশিয়ারিকে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসের একটা জায়গা নিতে চাই। অনুরোধ করব, আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বিচারকদের কোনো দাবি বা সমস্যা থাকলে তা সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার আশ্বাস দেন আইনমন্ত্রী। আপনাদের পলিসির ক্ষেত্রে যদি কোনো দাবি থাকে, আপনার ডিউ ফোরাম পাঠাতে পারেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গঠনে কাজ করছে সরকার। আর দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার। কোয়ালিটি স্কুলের অভাব রয়েছে, অতএব সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং কোয়ালিটি এডুকেশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ A+-এর গুরুত্ব তেমন একটা নেই। তোমাদেরকে এমন শিক্ষায় নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। চীনের সাথে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করব। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে সুনাগরিক হিসেবে। আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, স্বনির্ভর করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তোমাদের যার যেটা পড়তে ইচ্ছা করে তোমরা সেটা পড়াশোনা করবা। যদি কারো খেলাধুলা করতে পছন্দ হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, তোমরা নতুন করে স্পোর্টসে পার্টিসিপেট করবে। তোমাদের যদি কারো কালচার বা গান কিংবা ড্রয়িং পছন্দ হয় তাহলে নতুন করে কালচারে পার্টিসিপেট করবা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণও তুলে ধরা হয় এই আয়োজনে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। উজানে বৃষ্টিপাত কমে আসলেও হাওরগুলোর পানি খুবই ধীর গতিতে কমছে। এখনও কোমর সমান পানিতে ধান কাটছেন কৃষক। ভেজা ধান শুকাতে ব্যস্ত হাওরের মানুষ। নৌকার পর নৌকা ভেজা ধান। নিজের নৌকা না থাকায় ধানের বিনিময়ে নৌকা ভাড়া করে ধান পাড়ে তুলছেন কৃষক। টানা বৃষ্টি শেষে রোদের দেখা মেলায় বিস্তীর্ণ মাঠে ধান শুকাতে ব্যস্ত হাওরের মানুষ।
কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধ জমির ধান কেটে সড়ক ও উঁচু জায়গায় মাড়াইয়ের পর শুকানো হচ্ছে। উৎপাদন খরচ মেটাতে জমির পাশে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন অনেক কৃষক। পানির তলে আবারের তলে ব্যাগ ধান ভরে লইছে, কেউ কাটছে কেউ কাটছে না, আমরা কিছু কাটছি, কিছু কাটতে আনছি, ফসতে যায় কমাইতে যায়। ধানগুলা এই যে পানির তলে ভরে যায়, কালার নষ্ট হয়েছে বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আর ধানের দর পাইতেছে না। এদিকে এখনো নামেনি মৌলভীবাজারের হাওরের জলাবদ্ধতার পানি। কোমর জলে নেমে ধান কাটছেন কৃষক। কষ্টের ফসল ঘরে তোলার আপ্রাণ চেষ্টায় তারা। টানা বৃষ্টিতে পানিতে নিমজ্জিত মৌলভীবাজারের হাওরের ৪,৫০০ হেক্টর জমির বোরো ধান। মানুষ এখন খাটতেও চায় না, কই ঠান্ডা লাগি যাইব আর ঝুঁকে ধরে যা পারিয়ারি খাটমু আনাইলে তো ফাট নিয়ে নিল। নেত্রকোনায় এবারের ভারী বর্ষণে ১৭,০৪৮ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। মজুরি বেশি দিয়েও শ্রমিক না পাওয়ায় কাটা যাচ্ছে না অধিকাংশ ধান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাওরের কৃষক। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর এলাকা পরিদর্শন করে এই আশ্বাস দেন তিনি। এদিকে বন্ধ থাকা চিনিকলগুলো সরকার পুনরায় চালু করতে যায় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। আর রেলওয়ের দখলকৃত জায়গা উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। গত সপ্তাহে টানা বৃষ্টিতে তলিয়ে যায় বিস্তীর্ণ হাওর অঞ্চল, নষ্ট হয় পাকা ধান। এখনো সোনালী ফসল ঘরে তুলতে পারেননি অনেক কৃষক। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের হাওর অঞ্চলের কৃষকদের জন্য উনার এই ক্ষতি পোষায় নেওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি, ওই প্রোগ্রামের কাজ চলতেছে। পঞ্চগড়ে চিনিকল পরিদর্শন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আখ চাষিদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় সরকার চালু করতে চায় বলে জানান মন্ত্রী। সমস্ত বন্ধ মিল চালু করা আমাদের লক্ষ্য, এই সরকারের লক্ষ্য। যে উপায়ে প্রতিষ্ঠানগুলি লাভজনকভাবে চালু করা যায়, দেশের স্বার্থ রক্ষিত হয়, তার সম্ভাব্য সবটি বিকল্প আমরা খতিয়ে দেখব। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নির্বিষখালী খাল খননের কার্যক্রম ঘুরে দেখেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। পরে এক প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অপসংস্কৃতি দিয়ে দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। বিদেশি নতুন কুদ্দন অপসংস্কৃতি এই জায়গায় সবসময় এইগুলো দেখানো হয়েছে। দেশীয় সংস্কৃতি ধ্বংস করেছে। প্রকৃত শিক্ষা ব্যবস্থা শিক্ষা ফিরে আনতে চাই, আমরা সংস্কৃতির মান উন্নয়ন করতে চাই। এছাড়া সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জানান, রেলওয়ের দখল করা জায়গা উদ্ধারে এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। রেলের যে সকল জমি বেদখল হয়েছে সেগুলিকে আমরা দখলমুক্ত করার জন্য কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি এবং সেই নির্দেশনাগুলি আমার মনে হয় যে একেবারে মাঠ পর্যায়ে চলে আসবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডুয়েল গেজ করতে সমীক্ষা চলছে বলেও জানান রেলপথ প্রতিমন্ত্রী। আহসানুল করিম, সময় সংবাদ। আরাকান আর্মির হাতে জিম্মি 14 জেলেকে ফেরত এনেছে বিজিবি জানায়, বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে কয়েকজন বাংলাদেশি জেলে ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ করে আটক জেলেদের ফিরিয়ে আনা হয়। দেখছেন প্রবাসী সময়। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর পিঠ চাপড়ে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন নতুন সরকারের 5 মন্ত্রী। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় সকাল 11টায় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। আমি শুভেন্দু অধিকারী। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কপালে তিলক আর গেরুয়া পোশাকে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন এই নেতা।
একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে সকাল থেকেই হাজির হন হাজার হাজার বিজেপি সমর্থক। মিষ্টি বিতরণের পাশাপাশি নেচে গিয়ে বিজয় উদযাপন করেন তারা। তৃণমূল সরকার আমলে আমরা পরাধীন ছিলাম, আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমাদের অনেক আশা আছে, দেখি কতটুকু কি পূরণ করতে পারে। দীর্ঘদিন ধরে মানুষের সুপ্ত আশা এভাবে জাগরুক হয়েছে। এর আগে ছাদখোলা গাড়িতে করে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান স্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে দলে দলে সকাল থেকেই সমবেত হয়েছিলেন এই প্যারেড গ্রাউন্ডে। কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে সুগত আচার্য, সময় সংবাদ। লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় $2 লাখ তহবিল সংগ্রহ হয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানান, শিগগিরই তারা বাংলাদেশি 2 PhD শিক্ষার্থীর পরিবারের কাছে সমানভাবে এই অর্থ হস্তান্তর করবেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। গেল এপ্রিলে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সাবেক ছাত্র মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে একই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি PhD শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নৃশংসভাবে খুন হলে হতবাক হয়ে পড়েন সবাই। নিহত লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় পাশে দাঁড়ান তাদের শিক্ষক ও সহপাঠীরা। বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত এ তহবিলে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগৃহীত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2,44 লাখ টাকা। গোফান্ডমি যে টাকাটা উঠেছে সেটা বাংলাদেশে পৌঁছানোর, 2 ফ্যামিলির মধ্যে সমভাগে ভাগ করে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করব। মানবিক এই সহায়তার উদ্যোক্তারা জানিয়েছেন, লিমন ও বৃষ্টির পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারা। তাদের পাঠানো আলাদা 2টি ব্যাংক অ্যাকাউন্টে সমানভাবে এই অর্থ ভাগ করে দেয়া হবে। এখন সবার প্রত্যাশা এবং চাওয়া একটাই, অভিযুক্ত হিসাবের দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় পালিত হয়েছে 54তম অভিভাবক দিবস। পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে কোরীয় সমাজে বিশেষ গুরুত্ব বহন করে দিনটি। এটি শুধু উৎসব নয়, বাবা মায়ের অবদান স্মরণ ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশের এক অনন্য উপলক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। 1914 সালে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মাদার্স ডে দক্ষিণ কোরিয়ায় পালন শুরু হয় 1956 সালের 8 মে। পরে 1973 সালে দিবসটির নাম পরিবর্তন করে রাখা হয় প্যারেন্টস ডে, কোরীয় ভাষায় অবইনাল। প্রতি বছর 8 মে দক্ষিণ কোরিয়ায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয় প্যারেন্টস ডে। এই বিশেষ দিনে নানা আয়োজনে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সন্তানরা। স্কুলের শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি রঙিন ফুলের তোড়া আর আবেগঘন চিঠিতে সাজিয়ে তোলে এই দিনটি। মূলত ছোটদের হাতে তৈরি এই উপহারগুলোই কোরীয় পরিবারগুলোতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দিবসটিতে প্রবীণ নাগরিকদের সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। দেশের সকল বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। বাবা মায়েরা নিঃস্বার্থভাবে সন্তানের ভবিষ্যতের জন্য নিজেদের স্বপ্ন, সময় ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। আজ এখানে উপস্থিত সকলের পাশাপাশি এই দেশের প্রতিটি মা বাবার জীবনে সুস্বাস্থ্য, শান্তি ও সুখ বয়ে আসুক এই কামনা করি। 1956 সালে শুরু হওয়া মা দিবস 1973 সালে বাবা মা বা অভিভাবক দিবস হিসেবে স্বীকৃতি পায়। মা বাবা উভয়ের ভালোবাসা ও ত্যাগকে একসঙ্গে সম্মান জানানোর উদ্দেশ্যেই এই পরিবর্তন, যা আজকের দিনটিকে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিনে পরিণত করেছে। এদিকে দিবসটিকে কেন্দ্র করে স্থানীয় প্রবীণ নাগরিকদের জন্য 11 লাখেরও বেশি কর্মসংস্থান এবং পেনশন ব্যবস্থা সংস্কারের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ফ্রান্সের নানা আয়োজনে পালিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীরদের।
ঐতিহাসিক আর্ক দু ত্রিয়ম্পে অগ্নিশিখা প্রজ্বলন করে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ৮ মে নানা আয়োজনে ফ্রান্সে পালিত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮১তম দিবস। দিনটি উপলক্ষে রাজধানী প্যারিসের অ্যাভিনিউ শানজেলিজের ঐতিহাসিক আর্ক দু ত্রিয়ম্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মরণ করে শিখা প্রজ্বলন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করে সামরিক বাহিনী। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ যোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে অংশ নেন ফরাসি সশস্ত্র বাহিনী ও রিপাবলিক গার্ডের সদস্যরা। প্রজ্বলিত শিখায় ফুলের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানী প্যারিসের বাইরেও বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ব্যক্তিরা। দিনটির তাৎপর্য তরুণদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরোপ করেন প্রবীণরা। এই অনুষ্ঠানটি সবসময়ই আবেগঘন। আমাদের এই গৌরবময় স্মৃতিগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। গেল বছরের মতো এবারও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে এসেছে, যারা এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে এসেছে। আজকের এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা সেই শহীদ বীরদের স্মরণে নিবেদিত। তাদের সেই মহান আত্মত্যাগকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করি। জানা অজানা অনেক শহীদ বীররাই এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। তাদের সবার প্রতি আমার ভালোবাসা। দিনটিকে ফ্রান্সে বিজয় দিবস হিসাবে উদযাপন করা হয়। তবে দিনটি যে শুধু ঐতিহাসিক বিজয়ের স্মৃতি বহন করে তা নয়, বরং শান্তি, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসাবেও বিবেচিত। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়েই ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের দিনটি উদযাপন করা হয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিসে আর্ক দু ত্রিয়ম্পে প্রজ্বলিত এই অগ্নিশিখায় নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ ফুল দিয়ে সেদিনে যারা আত্মত্যাগ করেছিলেন সেই শহীদদের স্মরণ করেছেন। তাদের সেই আত্মত্যাগ যুগ থেকে যুগান্তরে সাধারণ মানুষ মনে রাখবে, এমনটাই তারা বলছেন। রাজধানী প্যারিসের আর্ক দু ত্রিয়ম্প থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামা উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু। মাতৃদুগ্ধ পান কমায় দুর্বল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের তদন্ত শুরু। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। এবং সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামায়াত আমির। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।